1927 অ্যাডভোকেটের তালিকাভুক্তির যোগ্যতা বলা হয়েছে। এখানে বেশ কিছু যোগ্যতার কথা বলা হয়েছে। বাংলাদেশের নাগরিক, অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, 21 বছর হতে হবে তার, বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তাকে ডিগ্রি নিতে হবে। 1971-এর 26শে মার্চের পূর্বে যদি হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে পাকিস্তানের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাকে আইন পেশায় অর্থাৎ আইন বিভাগে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। 1947 সালের পূর্বে 14ই আগস্ট যদি হয়ে থাকে ভারতবর্ষে, তখন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কি করতে হবে, তাকে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই যে পিলি, রিটেন, ভাইবা, এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার ফি, নিবন্ধন ফি এবং অন্যান্য যাবতীয় যে শর্তাবলী, সেই শর্তাবলী তাকে পালন করতে হবে। বার কাউন্সিলের পরীক্ষার ফি এবং অন্যান্য শর্তাবলী তাকে পূরণ করতে হবে। 800 টাকা রেজিস্ট্রেশন ফি সহ নির্ধারিত পরীক্ষার ফিতে তাকে আবেদন করতে হবে। এবং কোন মুক্তার উক্ত শর্ত পূরণ করে যদি 7 বছরের কাজ করে সে অ্যাডভোকেট হিসেবে তালিকা। আচ্ছা, বিষয়টা যদি আমরা আবার একটু ভালোভাবে রিভিউ করি, এখানে বলা হচ্ছে 27-এর 1 অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে হলে তাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। সেগুলো কি? প্রথমত তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, দ্বিতীয়ত 21 বছর হতে হবে, 21 বছরের নিচে হলে হবে না। তৃতীয়ত হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাকে কি করতে হবে, আইন বিভাগে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। যদি 1971 সালের পূর্বে হয় তবে সেক্ষেত্রে, অর্থাৎ 1971 সালের পূর্বে আমরা জানি পূর্ব পাকিস্তান হিসেবে গণ্য ছিল, তো তখন সেক্ষেত্রে পূর্ব পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তাকে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। যদি 1947 সালের 14ই আগস্ট হয়ে থাকে তবে সেক্ষেত্রে তার ভারতবর্ষের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় তাকে আইন বিভাগে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। পরবর্তীতে বলা হচ্ছে কি যে এই যে পরীক্ষার ব্যবস্থা করা হবে সেই পরীক্ষাগুলো কি করতে হবে, পাস করতে হবে, উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ পিলি, রিটেন, ভাইভাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, আমরা সবাই জানি। এরপর হচ্ছে আপনার যে যোগ্যতাগুলো, অর্থাৎ যে নিবন্ধন ফি, তারপর হচ্ছে আপনার তালিকাভুক্ত ফি এবং যাবতীয় যে শর্তাবলী, সেই শর্তাগুলো আমাদেরকে পূরণ করতে হবে। 800 টাকা নিবন্ধন ফি দিয়ে কি করতে হবে, আবেদনটা করতে হবে। তার মানে এখানে বলা হচ্ছে 800 টাকা রেজিস্ট্রেশন ফি, ঠিক আছে, রেজিস্ট্রেশন ফি সহ নির্ধারিত পরীক্ষার ফিটা নিয়ে আবেদন করতে হবে। আর লাস্টে বলা হচ্ছে কোন মুক্তা যদি 7 বছর পর্যন্ত কি করে থাকে, 7 বছর পর্যন্ত যদি সে কাজ করে থাকে, কোর্টে যদি সে 7 বছর পর্যন্ত যদি নিষ্ঠার সাথে সে কাজ করে থাকে, তখন সেক্ষেত্রে উনিও কিন্তু কি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। আশা করি আপনাদের কাছে এই 27-এর একটা অর্থাৎ তালিকাভুক্ত হওয়ার যোগ্যতাটা আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমরা দেখব অযোগ্যতা, অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি পাবেন না, হ্যাঁ, এমন কি অযোগ্যতা আছে যেক্ষেত্রে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি পাবেন না। ওকে, এটা বলা হচ্ছে আমার 27-এর 3। ওকে, এই বিষয়টা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অপরাধ করার, যদি অপরাধ করে থাকে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যদি বরখাস্ত হয়ে যায়, অর্থাৎ কোনো অপরাধের কারণে যদি কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে তিনি বরখাস্ত হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে বরখাস্ত হবার তারিখ থেকে 2 বছর পর্যন্ত, ঠিক আছে, বরখাস্ত হবার তারিখ থেকে 2 বছর পর্যন্ত তিনি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। ঠিক আছে, পরীক্ষা যদি দেওয়ার হয় পরীক্ষা দিতে পারেন না। ওকে, এরপর যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকে, ঠিক আছে, যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকে তবে সাজাপ্রাপ্ত হলে 5 বছর পর্যন্ত, অর্থাৎ যেদিন থেকে সাজাপ্রাপ্ত হলেন উনি ওই তারিখ থেকে 5 বছর পর্যন্ত তিনি তালিকাভুক্ত হতে পারবেন। আচ্ছা, আবার আমরা বিষয়টা ক্লিয়ার করি। 27-এর 3 এখানে দুটি অযোগ্যতার কথা বলা হয়েছে। দুটি অযোগ্যতা কি? প্রথমত বলা হচ্ছে যে আপনার যদি উনি কোন অপরাধ করে থাকেন যে অপরাধের কারণে উনি আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হলেন, তো বরখাস্ত হওয়ার তারিখ থেকে তিনি 2 বছর পর্যন্ত অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। আর দ্বিতীয় বিষয়টা বলা হচ্ছে যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকে, সাজাপ্রাপ্ত হলে তখন সেই ক্ষেত্রে সাজাপ্রাপ্ত হবার তারিখ থেকে 5 বছর পর্যন্ত তিনি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত। তো 27টা যদি আমরা আবার একটু রিভিউ করি, 27-এর 1 বলা হচ্ছে যোগ্যতা, অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা, এবং 27-এর 3 বলা হচ্ছে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির অযোগ্যতা। ওকে, সো 27-এর 1 আমরা জানলাম যে বাংলাদেশের নাগরিক হতে হবে, ওনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আইন বিভাগে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে, এবং যদি 1971 সালের পূর্বে হয় পূর্ব পাকিস্তান থেকে তাকে হতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, 1947 সালের 14ই আগস্টের পূর্বে হলে ভারতবর্ষের কোন
আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে ডিগ্রি প্রাপ্ত হতে হবে আইন বিভাগে, এবং তালিকাভুক্তি হওয়ার যে নিবন্ধন ফি, তালিকাভুক্তির ফি, এই সমস্ত ফি এবং তার যে শর্তাবলী এগুলো তাকে পালন করতে হবে, পূরণ করতে হবে। আর হচ্ছে আপনার এরপর বলা হচ্ছে যে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাকে, এবং 800 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে তাকে কি করতে হবে, তাকে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। অ্যান্ড লাস্টলি যে বিষয়টা বলা হচ্ছে আমাদের কি, যে কোনো মুক্তার অর্থাৎ কোনো মুক্তার যদি যাবতীয় শর্ত পালন করেন এবং শর্তাবলী পালন করে যদি নিষ্ঠার সাথে তিনি অ্যাডভোকেট হিসেবে অর্থাৎ কোর্টে দীর্ঘ বছর অর্থাৎ 7 বছর পর্যন্ত উনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকেন, তবে তিনিও কি করবেন, অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। আর 27-3 দুটো যোগ্যতার অযোগ্যতার কথা বলা হয়েছে, যে যদি তিনি বরখাস্ত হয়ে থাকে কোনো অপরাধের কারণে, সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হলে বরখাস্ত হবার তারিখ থেকে 2 বছর পর্যন্ত তালিকাভুক্তি হবার জন্য তিনি যোগ্যতা হারাবেন। আর হচ্ছে আপনার যদি সাজাপ্রাপ্ত হন, তখন সেই ক্ষেত্রে আপনার সাজাপ্রাপ্ত হবার তারিখ থেকে 5 বছর পর্যন্ত তিনি কি করবেন, তালিকাভুক্তি হওয়ার যোগ্যতা হারাবেন। আশা করি আপনাদের কাছে 27 একদম ক্লিয়ার হচ্ছে। 32 পেশাগত অসদাচরণ। ওকে, পেশাগত অসদাচরণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে তিরস্কার, বরখাস্ত, আইন পেশা থেকে বহিষ্কার। ওকে, নর্মাল বিষয়, এখানে এটাই আসার মতো, তেমন কিছু আসার মতো নাই, তাই আমি শুধুমাত্র এতটুকুই আমার নোটবুকে তুলে দিচ্ছি। সেটা কি, যদি পেশাগত অসদাচরণ করে থাকে কোনো অ্যাডভোকেট, যদি দায়িত্ব পালন করা অবস্থায় অর্থাৎ দায়িত্ব পালনরত অবস্থায় কোনো অ্যাডভোকেট যদি পেশাগত অসদাচরণ করে থাকে, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে তার শাস্তি কি, সেই ক্ষেত্রে তার শাস্তি 3 ধরনের। উনি আইন পেশা থেকে বহিষ্কার হতে পারেন, তিরস্কার হতে পারেন, বা বরখাস্ত হতে পারে। এটাই বলা হচ্ছে অনুচ্ছেদ 32-1। ওকে, এরপর বলা হচ্ছে অনুচ্ছেদ 33। এখন আমি যে অনুচ্ছেদগুলো আলোচনা করবো প্রত্যেকটা অনুচ্ছেদ খুব ইম্পর্টেন্ট, আশা করি কেউ মিস করবেন না। অনুচ্ছেদ 33-1 ট্রাইব্যুনাল। ঠিক আছে, অনুচ্ছেদ 33-1 ট্রাইব্যুনাল শব্দ বলা হচ্ছে বার কাউন্সিলে এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকে। ঠিক আছে, তাদের সদস্য সংখ্যা হবে কত, সদস্য সংখ্যা হবে 3। মানে বার কাউন্সিলে এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে, সদস্য সংখ্যা 3 জন। 2 জন থাকবে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে, একজন বার কাউন্সিলের অ্যাডভোকেটদের মধ্যে থেকে কোঅর্ডিনেট হবে 3 জন। যে পেশায় বয়োজ্যেষ্ঠ 3 চেয়ারম্যান হবে, অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। ক্লিয়ার বিষয়? আচ্ছা, এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। সেটা 33-এর আগে বলা হচ্ছে ট্রাইব্যুনাল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল। বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কত, 3 জন। ওকে, তাদের মধ্যে 2 জন সদস্য কি, তাদের মধ্যে আপনার 2 জন সদস্য হচ্ছে বার কাউন্সিলের কি, বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে, অর্থাৎ সদস্য সংখ্যা 3 জন, তাদের মধ্যে 2 জন সদস্য বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে, একজন সদস্য হচ্ছেন আপনার তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থেকে কোঅর্ডিনেট হবে, এন্ড 3 জনের মধ্যে, এই যে 3 জনের কথা বললাম, 2 জন সদস্য বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে বার কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাডভোকেটের মধ্যে থেকে কোঅর্ডিনেট হবে। এই 3 জন সদস্যের মধ্যে থেকে যিনি বয়সে বড় অর্থাৎ বয়োজ্যেষ্ঠ, উনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে, অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল ট্রাইব্যুনালের কোন সদস্য হতে পারবেন না। আশা করি 33-এর 1 অনুচ্ছেদটা আপনাদের কাছে ক্লিয়ার। সো আবার যদি বলি 33-এর 1 ট্রাইব্যুনাল সম্পর্কে বলা হচ্ছে, বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। 3 জন সদস্যের মধ্যে থেকে কি বলা হয়েছে, 3 জন সদস্যের মধ্যে থেকে 2 জন সদস্য বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে, একজন সদস্য বার কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থেকে আপডেট হবে। আর এই যে 3 জন সদস্যের কথা বললাম, এই 3 জন সদস্যদের মধ্যে থেকে যিনি বয়োজ্যেষ্ঠ, যিনি বয়সে বড়, উনি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হবেন। আর বার কাউন্সিলের কোন অর্থাৎ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তালিকাভুক্ত হবেন না। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের ট্রাইব্যুনালের কোন সদস্য হবেন। আচ্ছা, এবার দেখবো আমরা অনুচ্ছেদ 34।
ওকে, অনুচ্ছেদ 34 যেটা বলা হচ্ছে, এই যে আমি 33-এর একটি ট্রাইব্যুনাল সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম আপনাদের সাথে, এই ট্রাইব্যুনালের কাজটা কি, ট্রাইব্যুনালের কাজ কি সেই বিষয়টা এই 34 অনুচ্ছেদে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে যদি কোনো নালিশ পাঠানো হয় তবে তা শুনানির জন্য একটি নির্ধারিত কি তারিখ ধার্য করা হবে, নির্ধারিত তারিখ ধার্য করা। বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। অনুচ্ছেদ 33-এর একে আমরা ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এবং অনুচ্ছেদ 34 আমরা দেখবো হচ্ছে আপনার কি ট্রাইব্যুনালের যে কার্যাবলী সেই বিষয়টা দেখবো। প্রথমে বলা হচ্ছে যে যদি ট্রাইব্যুনালে কোনো নালিশ পাঠানো হয় তবে বাইপাসিং ট্রাইব্যুনাল কি করবে, বাইপাসিং ট্রাইব্যুনাল সেই নালিশটার জন্য অর্থাৎ নালিশের বিচার করার জন্য শুনানির জন্য, হ্যাঁ নালিশের শুনানির জন্য নির্ধারিত তারিখ উনি নির্বাচন করবেন, ঠিক আছে, তারিখ নির্ধারণ করবেন এবং সংশ্লিষ্ট অ্যাডভোকেটকে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ দিবেন, ঠিক আছে। অর্থাৎ যেই বিষয় নিয়ে আর কি নালিশ করা হয়েছে সেই বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট যে অ্যাডভোকেট অর্থাৎ যেই অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছে ওনাকে একটি সাক্ষ্য প্রমাণের সাথে তাকে কি করবে, উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করবে ওই তারিখে, অর্থাৎ যেই তারিখে শুনানি রাখা হয়েছে সেটা। ওকে, এরপর কি বলা হয়েছে, এখন বলা হচ্ছে যদি মনে করেন যে অভিযোগটি সম্পূর্ণ শুনানি গ্রহণ করার পর যদি শুনানি দেখার পর যদি দেখা হয় যে কোনো ভিত্তি নেই তখন সেক্ষেত্রে তিনি চাইলে আমরা ট্রাইব্যুনাল চাইলে কি করতে পারে, বাতিল করতে পারে, হ্যাঁ অর্থাৎ নালিশটি বাতিল করতে পারে। এছাড়াও উনি আর কি করতে পারেন আমি বলছি এখন, ঠিক আছে, বাতিল করতে পারেন। এরপর বলা হচ্ছে যে সত্যতা যাচাই হলে হ্যাঁ 32-এর একদম অনুযায়ী তাকে শাস্তি দিতে পারে, অর্থাৎ যদি যদি অভিযোগের সত্যতা যাচাই না হয় তবে সেক্ষেত্রে বাতিল করে দিতে পারেন উনি চাইলে ট্রাইব্যুনাল, অর্থাৎ ট্রাইব্যুনাল যদি চান তাহলে সেক্ষেত্রে অভিযোগটি বাতিল করতে পারেন। আর যদি মনে করেন যে সত্যতা পাওয়া যায় তবে 32 একে ওই যে আমি বললাম যে বরখাস্ত করতে পারেন, তিরস্কার করতে পারেন বা বহিষ্কার করতে পারেন, এই 32-এর এক অনুচ্ছেদ অনুযায়ী কি করবে, শাস্তি প্রদান করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলা হচ্ছে আইন চর্চা থেকে অব্যাহতি দিয়ে, ঠিক আছে, আইন চর্চা যদি অব্যাহতি প্রদান করা হয় তবে সেই ক্ষেত্রে কেন অব্যাহতি প্রদান করা হয়েছে তার তালিকাভুক্তির পাশে, অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে যে তিনি তালিকাভুক্তি বলে সেই তালিকাভুক্তির পাশে সুন্দর করে কারণটা লিখে দেওয়া হয়েছে, এই কারণে তাকে কি করা হয়েছে, শাস্তি প্রদান করেছে, বরখাস্ত করা হয়েছে বা বহিষ্কার করা হয়েছে বা তিরস্কার করা হয়েছে, এই বিষয়টা সুন্দর করে উনি এখানে লিখে দিলেন, ঠিক আছে, অর্থাৎ পারপাসে চাই না। আচ্ছা, যে বিষয়টি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে কাজ করার জন্য খরচ প্রদানের আদেশ প্রদান করা হবে, অর্থাৎ এই যে ট্রাইব্যুনাল কি করবেন, আদেশ প্রদান করবেন, এই যে কার্যকলাপ করবেন, ঠিক আছে, এই যে দায়িত্বগুলো পালন করবেন এটার জন্য একটা নির্দিষ্ট খরচ নির্ধারণ করা হবে, এই খরচটা প্রদানের আদেশ দিতে পারে ট্রাইব্যুনাল, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা বলা হচ্ছে অভিযোগটি যদি মিথ্যা বা ভিত্তিহীন হয়ে থাকে নালিশকারীকে ট্রাইব্যুনাল অনধিক 500 টাকা জরিমানা পরিশোধ এবং আদেশ দিতে পারে ট্রাইব্যুনালে এই টাকা ক্ষতিগ্রস্ত অ্যাডভোকেট পাবে। আচ্ছা, বললাম যে প্রথমত আমি বললাম যে যদি ট্রাইব্যুনালের বিষয়টি দেখে যে মিথ্যা অর্থাৎ কোনো সত্যতা যাচাই হয়নি তখন সেক্ষেত্রে চাইলে বাতিল করে দিতে পারে, অথবা যদি বাতিল করবে এবং পাশাপাশি কি করবে, যে অ্যাডভোকেটের বিরুদ্ধে নালিশটি নিয়ে আসবে ওনাকে কি করবে, জরিমানার আদেশ দিতে পারে এবং সেটা কত হবে, 500 টাকা, অনধিক 500 টাকা, এবং এই যে জরিমানার টাকাটা এই টাকাটা কিন্তু কি পাবে, ঠিক আছে, অর্থাৎ অভিযুক্ত যে অ্যাডভোকেট হ্যাঁ উনি এই টাকাটা পাবেন। এবার যে বিষয়টা বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল এছাড়াও ট্রাইব্যুনাল তার নিজ উদ্যোগে বা আবেদনের ভিত্তিতে যে কোনো আদেশ দিতে পারে, ঠিক আছে, ট্রাইব্যুনাল কি করতে পারে, তার নিজ উদ্যোগে বা যে কোনো নালিশের ভিত্তিতে কি করতে পারে, যে কোনো আদেশ প্রদান করতে পারে। এরপর বলা হচ্ছে কি, এরপর বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল যদি অ্যাডভোকেট হিসেবে তিরস্কৃত হয় তাহলে বললামই আমি, এরপর হচ্ছে আইন চর্চা থেকে প্রত্যাহার করা হবে, তালিকা থেকে তার নাম বাতিল করা হবে এবং সার্টিফিকেট। ওকে, এবার যদি আমি আবার একটু এই 34টা ক্লিয়ার করি, 33-এর একে আমরা ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করলাম, ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া সম্পর্কে জানলাম, 34-এর ট্রাইব্যুনালের যে কার্যাবলী সেই বিষয়টা সম্পর্কে বলা হচ্ছে।
ওকে, এখানে যেটা বলা হচ্ছে যে যদি ট্রাইব্যুনালে কোনো নালিশ পাঠানো হয় তখন সেই ক্ষেত্রে সেটা শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করবে বার কাউন্সিল ট্রাইব্যুনাল এবং ওই তারিখে সংশ্লিষ্ট অ্যাডভোকেট অর্থাৎ অভিযুক্ত যে অ্যাডভোকেট ওনাকে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সহ উপস্থিত হতে বলা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে যদি সত্যতা প্রমাণিত হয় অর্থাৎ অভিযোগটি যে আনা হলো সেই অভিযোগের যদি সত্যতা প্রমাণিত হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তাকে শাস্তি প্রদান করা হবে 32-1 অর্থাৎ অনুচ্ছেদ 32-1 আন্ডারে, অর্থাৎ তিরস্কার করা হবে বা বহিষ্কার করা হবে বা বরখাস্ত করা হবে। যদি ওনাকে তিরস্কার বা বরখাস্ত বহিষ্কার করা হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে কি কারণে তাকে করা হলো, শাস্তি প্রদান করা হলো, সেইটা তালিকাভুক্তির পাশে অর্থাৎ নামের পাশে তালিকাভুক্ত অ্যাডভোকেটের যে নামটা তার পাশে সুন্দর করে কারণটা লিখে দেওয়া হবে। ওকে, তারপর বলা হচ্ছে আপনার যদি অভিযোগটা মিথ্যা বা ভিত্তিহীন হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে যে ব্যক্তি তার বিরুদ্ধে অর্থাৎ অভিযোগ এনেছেন অর্থাৎ অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগটা এনেছেন ওনাকে 500 টাকা জরিমানা করা হবে অনধিক এবং এই যে 500 টাকাটা সেটা অভিযুক্ত অ্যাডভোকেটকে প্রদান করা হবে। আশা করি আপনাদের কাছে 34-1 ক্লিয়ার আছে। এখন আচ্ছা, আরেকটা বিষয় স্কিপ হয়ে গেল, সেটা হচ্ছে আপনার আইন চর্চা থেকে প্রত্যাহার করা হলে তালিকা থেকে তার নাম বাতিল করা হবে এবং সার্টিফিকেট ফেরত দেবে। মানে আইন চর্চা থেকে তাকে যদি প্রত্যাহার করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ তাকে যদি আইন চর্চা থেকে একদম বাদ দিয়ে দেওয়া হয় তবে সেক্ষেত্রে তার নামের পাশে কেন বাদ দিল সেটা তো লিখতে হবে, আমি বললামই, এবং করা হবে সার্টিফিকেটটা ফেরত নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর বলা হচ্ছে 34-4 অনুচ্ছেদে বলা হচ্ছে ট্রাইব্যুনালকে নালিশ পাঠালে, ট্রাইব্যুনালকে যদি কোনো নালিশ পাঠানো হয় তবে তিনি, এটা আমি আগে বলেছি আপনাদেরকে, মানে 34-এ আমি সম্পূর্ণ 34-এর বিষয়টা আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, যারা আমি নোটবুকটা নিয়েছি সেখানে 1, 4, 6 এটা এক্সট্রা করে করার দরকার নেই, আমি একটার মধ্যেই আমি সম্পূর্ণটা আলোচনা করছি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আমাদের কি, আচ্ছা ইম্পর্টেন্ট বিষয় বলা হচ্ছে ট্রাইব্যুনাল যদি কোনো আদেশ প্রদান করে থাকে তাহলে সেটা পুনর্বিবেচনা বা কি করা যাবে, রিভিউ করা যাবে। আচ্ছা, এটা আই মিন যথার্থ যদি মনে করে ট্রাইব্যুনাল তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তন করতে পারেন বা বাতিল করতে পারেন, এরকম বিষয়। অর্থাৎ সোজা হিসাব যে ট্রাইব্যুনাল যে আদেশ প্রদান করবে উপযুক্ত মনে করে তার বিরুদ্ধে রিভিউ বা পুনর্বিবেচনা করা যাবে। আচ্ছা, এই বলা হচ্ছে আমাদের 35 যেটা বলা হচ্ছে রিভিউ এর কার্যাবলী। এই যে 34-এর আগে আমি রিভিউ এর কথাটা বললাম, 34-এর আগে যে আমি রিভিউ এর কথাটা বললাম অর্থাৎ ট্রাইব্যুনালের আদেশের জিনিসকে রিভিউ বা পুনর্বিবেচনা করা যাবে, এই বিষয়টা হবে, এই বিষয়টা সম্পূর্ণ দেওয়ানি কার্যবিধি অর্থাৎ সিপিসির আন্ডারে এই রিভিউটা করতে হবে। এটাই বলা হচ্ছে 35। ওকে, এরপর সেকশন সরি অনুচ্ছেদ, এরপর অনুচ্ছেদ 36, অনুচ্ছেদ 36 যেটা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল যে আদেশ, এই আদেশের সম্পূর্ণ ব্যক্তি উক্ত আদেশের তারিখ থেকে 90 করতে পারেন। তার মানে উনি চাইলে, হ্যাঁ, অভিযুক্ত ব্যক্তি চাইলে ট্রাইব্যুনালের এই আদেশের বিরুদ্ধে আপিলও করতে পারেন, কিন্তু সেটা হাইকোর্টে করতে হবে এবং অবশ্যই 90 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন আদেশ প্রদান করা হবে সেদিন থেকে 90 দিনের মধ্যে হাইকোর্টে কি করতে হবে, আপিল করতে হবে। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ট্রাইব্যুনালের ক্ষমতা সম্পর্কে বলা হচ্ছে অনুচ্ছেদ 35-এ, এই বিষয়টা একটু স্কিপ হয়ে গেল, আবার আমি বলছি। এটা হচ্ছে যে কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে পারেন, তারপর হচ্ছে আমরা দলিল উপস্থাপন বাধ্য করতে পারেন, সাক্ষ্য জবানবন্দির জন্য কমিশন ইস্যু করতে পারেন, তবে উক্ত সাক্ষী যদি কোনো আদালতের বিচারক হাইকোর্টের অনুমতি ছাড়া বা ফৌজদারি বা রেভিনিউ আদালতের বিচারকের সরকারের অনুমতি ছাড়া তাকে ট্রাইব্যুনালে হাজির করা যাবে না। বিষয়টা একটু ক্লিয়ার। 35-এর ট্রাইব্যুনালের ক্ষমতা সম্পর্কে, ট্রাইব্যুনালের ক্ষমতা কি কি, ট্রাইব্যুনাল কারো উপস্থিতি নিশ্চিত করতে পারে, অর্থাৎ মনে করেন অভিযুক্ত ব্যক্তি উপস্থিত হচ্ছেন না, ঠিক আছে, তবে তার উপস্থিতিটা কিভাবে নিশ্চিত করতে হয় সেই বিষয়ে ট্রাইব্যুনাল বিশেষ নজর দিবে
দলিলাদি উপস্থাপনে বাধ্য করতে পারেন, অর্থাৎ যদি কোনো নালিশ বিচার করতে গিয়ে যদি দেখেন যে কোনো দলিলাদি প্রয়োজন, তখন সেক্ষেত্রে দলিলাদি উপস্থাপনে বাধ্য করতে পারেন। তবে একটা বিষয়, যদি তিনি অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি তিনি যদি বিচারক হয়ে থাকেন, তবে সেই ক্ষেত্রে যেটা অর্থাৎ ফৌজদারি আদালত বা রেভিনিউ আদালতের বিচারক হয়ে থাকেন, তবে সেই ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে সরকারের অনুমতি নিয়ে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত বলা হবে। অর্থাৎ তিনি যদি হাইকোর্টের বিচারক বা কোন ফৌজদারি বা রেভিনিউ আদালতের বিচারক হয়ে থাকেন, তবে সরকারের অনুমতি নিয়ে তাকে উপস্থিত হতে বাধ্য করা যায়। ঠিক আছে, এটাই বলা হচ্ছে 35-1। আর 36-1 আমি আলোচনা করলামই। এবার একটা বিষয়, আচ্ছা 33-এর একটা বিষয় আমি একটু স্কিপ করে গেছি। ঠিক আছে, অর্থাৎ ট্রাইব্যুনালের 33-এ আলোচনা করেছি যে ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া। আর একটা বিষয় আমি একটু স্কিপ করে গেছি, এখানে 33-2 বলা হচ্ছে আপিল বিভাগ যে আদেশটা দিবে সেই আদেশটা হবে চূড়ান্ত আদেশ। অর্থাৎ এই যে অর্থাৎ আপনার সরি 36-2 বলা হচ্ছে যে আপিল বিভাগ যে আদেশটা প্রদান করবে সেটা হবে চূড়ান্ত আদেশ, এবং আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে 2 জন বিচারক থাকবে সেখানে। আচ্ছা, ওকে। তো আবার যদি একটু ক্লিয়ার করি, আমি বললাম যে ট্রাইব্যুনালের যে আদেশটা, সেই আদেশের এগেইনস্টে কি করা যাবে, সেই আদেশের এগেইনস্টে চাইলে হাইকোর্টে কি করা যাবে, সেই আদেশ এগেইনস্টে হাইকোর্টে আপিল করা যাবে, তবে সেটা 90 দিনের মধ্যে, অর্থাৎ যেদিন থেকে আপনার আদেশ প্রদান করবে সেদিন সেই তারিখ থেকে 90 দিনের মধ্যে। আর হাইকোর্টের অর্থাৎ আপিল বিভাগ যে আদেশটা প্রদান করবে সেই আদেশটা হবে একদম চূড়ান্ত আদেশ। এর এগেইনস্টে আপনি কোথাও কোনো রিভিউ বা আপিল করতে পারবেন না, অর্থাৎ এর এগেইনস্টে কিছু করতে পারবেন না আপনি। আর আপিলটা করতে হবে কোথায়, আপিলটা করতে হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যেখানে আপনার 2 জন বিচারক থাকবেন। আর এই বিষয়টা বলা হচ্ছে আপনার অনুচ্ছেদ 36-2। ওকে, 36-2 হবে, কিন্তু এখানে 33-2 চলে এসেছে। ঠিক আছে, যাদের কাছে বইটা আছে একটু কাইন্ডলি ঠিক করে নিন। অনুচ্ছেদ 37 অনুচ্ছেদে বলা হচ্ছে যে আপিলের সময়ের ক্ষেত্রে তামাদিয়ান 1908-এর 5 এবং 12 ধারা ফলো করতে। বলা হচ্ছে যে এই যে আপিলের বিষয়টা আমি বললাম এতক্ষণ, আপিলের ক্ষেত্রে তামাদি আইনের ধারা 5 এবং ধারা 12টা ফলো করতে হবে। ধারা 5-এ আমরা জানি যে কনভেনশন অফ ডিলের কথা বলা হচ্ছে, আর ধারা 12 অর্থাৎ তামাদি আইনের ধারা 12তে বলা হচ্ছে আপনার যে সকল কার্যধারা আপনার বাদ যাবে। ঠিক আছে, যেটার কথা বলবো সেটা হচ্ছে অনুচ্ছেদ 40। আমরা একদম লাস্টে চলে এসেছি। ঠিক আছে, ওকে। অনুচ্ছেদ 40-এ বলা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারেন এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে, তবে বিধি প্রণয়ন করতে সরকারের পূর্ব অনুমোদন সাপেক্ষে তা কার্যকর হবে। আচ্ছা, অনুচ্ছেদ 40-এ যেটা বলা হচ্ছে বার কাউন্সিল কি করতে পারেন, বিধি প্রণয়ন করতে পারেন। আচ্ছা, কিন্তু বিধি প্রণয়ন করলে অবশ্যই সরকারের পূর্ব অনুমোদন নিয়ে বিধি প্রণয়ন করতে হবে, এবং বিধি প্রণয়ন করবেন তখনই যখন কি হবে, যখন আইনটা আপনার প্রয়োজন পড়বে, অর্থাৎ অপ্রয়োজনে কোনো বিধি প্রণয়ন করবেন না, এবং সরকারের পূর্ব অনুমোদন নিয়ে অবশ্যই বিধি প্রণয়নটা করতে হবে। এবার অনুচ্ছেদ 41। অনুচ্ছেদ 41-এ বলা হচ্ছে কেউ যদি মিথ্যা পরিচয় দেয়, ঠিক আছে, অর্থাৎ কেউ যদি মিথ্যা পরিচয়ে আইন পেশায় থাকে বা উচ্চ আদালতে কাজ করে, তিনি সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে। মানে আপনি মিথ্যা পরিচয়ে অ্যাডভোকেট হিসেবে আইন চর্চা করে যাচ্ছেন, নিয়মিত আইন পেশা করে চর্চা করে যাচ্ছেন, ঠিক আছে, অথবা আপনি নিম্ন আদালতের অ্যাডভোকেট কিন্তু আপনি হাইকোর্টে অর্থাৎ উচ্চ আদালতে গিয়ে আপনি আইন পেশা নিয়মিত চর্চা করে যাচ্ছেন মিথ্যা পরিচয় দিয়ে, তখন সেই ক্ষেত্রে কি হবে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি শাস্তি পাবেন। আর শাস্তিটা কি, শাস্তি হচ্ছে আপনার 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে। সো এই হচ্ছে আমাদের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদগুলো। আমি এখানে যেই অনুচ্ছেদগুলো মোস্ট ইম্পর্টেন্ট বার কাউন্সিলের পরীক্ষার জন্য প্রিলিমিনারি, আমি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরেছি, আর যতটুকু অংশ আসার মতো ততটুকুই বোঝানোর চেষ্টা করেছি, এবং আমার মনে হয়
আমি খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি এর বাহিরেও আপনাদের কারো করতে মনে হয় যে না আপনাদের আরো কিছু করতে হবে, পড়া উচিত, তাহলে চান্স হবে না, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা করতে পারেন। ঠিক আছে। আরেকটা বিষয়, অবশ্যই আমার লেকচার ভিডিও বলেন, আমার নোটবুক বলেন, বা যাই আপনাদের সাথে থাকুক না কেন, অবশ্যই তার পাশে বেয়ারের সাথে, সেটা আমি আমার সব ভিডিওতে বলি, ইভেন আপনাদেরকেও আমি স্পেশালি বলছি, বেয়ারেট মাস্ট পাশে থাকবে। ঠিক আছে। তো নেক্সট সেশন অর্থাৎ আগামীকালকে আমরা বিধিমালাগুলো আলোচনা করব, এবং আমাদের টার্গেট থাকবে যে আগামীকালকে আমরা বাংলাদেশ বার কাউন্সিল অর্থাৎ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড পারপাস অর্ডার 1972 এর পুরো টপিকসটা আমরা শেষ করে দিব। ওকে। সো নেক্সট সেশনে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ল অফ স্কুল ইউটিউব চ্যানেল এবং ল অফ ফেসবুক পেজে সাথে থাকুন।